উপস্থিত রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ 11 দিন ধরে যারা পথে পড়েছিলেন, অভূতপূর্ব আন্দোলন, যে আন্দোলনের তারা প্রতিভূ ছিলেন, যারা দেখালেন যে প্রতিবাদে সোচ্চার থাকলে প্রশাসনও নমনীয় হতে বাধ্য হয়, সেই 11 দিন পর জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত যে এই মুহূর্তে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। তারা আগামীকাল থেকে তারা কাজে ফিরবেন। শুধু কাজে নয়, তাদের প্রতিবাদও জারি থাকবে। কিন্তু আজ তারা জানিয়েছেন যে এই মুহূর্তে কর্মবিরতি আর নয়, আগামীকাল থেকে তারা কাজে ফিরছেন। আজ রাতে তারা হয়তো বাড়ি ফিরবেন, কিন্তু তার আগে আমরা বলি না টিভি 9 বাংলা প্রথম থেকে প্রথমে, এক্ষেত্রেও তাই। কারণ এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রতিবাদের দুই অন্যতম মুখ। আমি আপনাদের সাথে আলাপ করে দেবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিবাদের দুই অন্যতম মুখ। আপনারা সবাই তাদের চিনে গিয়েছেন, আমি আবারও তাদের নাম বলছি। আমার ডান দিকে রয়েছেন অনিকেত মাহাতো, অনিকেতকে স্বাগত জানাই। আমার বাঁ দিকে রয়েছেন দেবাশিস হালদার, দেবাশিসকেও স্বাগত জানাই। এবং কুর্নিশ, ওদের এতদিনের সেই আন্দোলনকে, সেই প্রতিবাদকে। আমি প্রথমে অনিকেতের কাছে যাই। অনিকেত, আপনাদের কথা এতদিন ধরে এ দেশের মানুষ, পৃথিবীর মানুষ শুনেছেন। এবার তাদের প্রশ্ন, হোয়াট নেক্সট? কারণ আপনারা বলছেন যে কাজে আপনারা ফিরছেন, কিন্তু আন্দোলন জারি থাকছে। কোন পথে এবার আন্দোলন এগোবে? শুরুতেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এটাই যে আজ প্রায় 41 দিন অতিবাহিত হতে গেল এই আন্দোলনের, এবং স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভ যেটা চলছিল সেটা প্রায় 11 দিন। তাহলে 11 দিন আমরা এই যেমন 11 দিন এবং 41 দিন যাই বলুন না কেন, সেটা সবটা মিলে যদি বলতে হয়, সাধারণ মানুষের যেভাবে আমাদের এই আন্দোলনে পাশে থেকেছে, এবং সাধারণ মানুষ যেভাবে ডাক্তার, সিস্টার, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ যেভাবে এই আন্দোলনের আমাদের দাবির সাথে সম্পৃক্ত হতে পেরেছেন, এবং যেভাবে আমাদের আন্দোলনের দাবিকে তাদের নিজেদের দাবি বলে মনে করেছেন, এবং সেই জায়গা থেকে প্রত্যেকে নানানভাবে যে যেভাবে পেরেছে সাহায্য করেছে, ঠিক, এবং সাহায্য করাটাই তার প্রতিবাদের ভাষা হিসেবে তিনি প্রত্যেকে তারা সেটা বেছে নিয়েছেন। আমরা এই জায়গাটাকে আকণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। কুর্নিশ জানিয়ে যেটা বলতে চাই, আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন সত্য ধরে বলি, আমরা আংশিক এসেনশিয়াল সার্ভিসটা অন করার কথা বলেছি। আংশিক কর্মবিরতি বলতে পারেন, এসেনশিয়াল সার্ভিস অন করার কথা বলেছি। আমরা আজকে বাড়ি ফিরছি না, আমাদের ধর্ণা মঞ্চে ফিরছি। এবং যে দাবি দেওয়া, এই আন্দোলনের তো 5 দফা দাবি নিয়ে এই আন্দোলন, সেই যার কিছু দাবি দেওয়া নিশ্চয়ই আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে পেয়েছি, সিবিআইয়ের দিক থেকে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ, অগ্রগতি আমরা পেয়েছি। কিন্তু বিচারের প্রশ্নে যে দাবি থেকে আমাদের লড়াইয়ের শুরু, এবং যাতে দ্বিতীয় অভয়া আর কখনো না ঘটে, আমরা কখনো কোনো কলেজ ক্যাম্পাসের বুকে এইরকম ইনস্টিটিউশনাল মার্ডার, রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনা যাতে কখনো না ঘটে, তার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রাজ্য প্রশাসনের কাছে আছে। যেমন আমরা মনে করি যে কলেজে কলেজে যে থ্রেড কালচারের জন্ম ছিল, এবং এই কলেজের থ্রেড কালচারের জায়গাটাকে যদি স্পেসিফিকলি অ্যাড্রেস করা না হয়, তাহলে আমরা মনে করি যে দ্বিতীয় অভয় আবার হতে পারে। এবং প্রথমের যে দাবি ছিল আমাদের, যে সুবিচারের দাবি, আমরা তো কোনো ভোটের স্বার্থে বা দলীয় স্বার্থে কাজ করছি না, আমরা চেয়েছি শুধু সুবিচার। তাহলে আমাদের যদি সুবিচার পেতে হয়, তাহলে সিবিআইয়ের কাছে আজকের যে সিজিও অভিযান ছিল, আমরা ডাক দিয়েছি, আর কত সময় চাই, এবার জবাব দাও সিবিআই। তাহলে এই স্লোগানও আমরা তুলেছি, আমাদের মিছিলের মধ্য দিয়ে এই স্লোগানও প্রতিধ্বনিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে রাখছি যে প্রথম যে আমাদের দাবি বিচার, এই বিচারের প্রশ্নে আমরা যেমন সুপ্রিম কোর্টের অভ্যন্তরে লড়বো, ঠিক সেই রকম রাজপথেও আমাদের যে আংশিক কর্মবিরতি হলো, কাজে যেমন আমরা কিছুটা ফিরলাম, এর সাথে সাথে এই প্রথম যে বিচারের দাবিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমরা নেব। আরজি করের বুকে আমরা একটা মূর্তি স্থাপনের কথা ভেবেছি, একজন শিল্পীর সাথে আমাদের কথাও হয়েছে, আমরা সেই কর্মসূচিও পালন করছি। এবং বন্যা দুর্গত যে মানুষদের পাশে যে দাঁড়ানোর প্রয়োজন, একজন চিকিৎসক হিসেবে যে কর্তব্য, ডক্টর নরমান বেথুনকে যদি আমরা আমাদের উত্তরসূরি হিসেবে দেখি, সেই জায়গা থেকে বলতে চাই যে এই জায়গায় আমাদেরকে ফিরতে হবে, এবং আমরা এই বন্যা কবলিত যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি আমরা তৈরি করেছি, অভয়া ক্লিনিকের নামে এগুলো আমরা শুরু করছি। একেবারে আপনাকে দেবাশিস, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আপনারা পথ দেখালেন, এবং এই পথ দেখানো, এই প্রশ্নে আমরা দেখতে পেয়েছি যে সিনিয়রদের আপনারা সঙ্গে পেয়েছেন, এবং এটা তো একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আপনারা স্পেসিফিক্যালি বলছেন যে গণতান্ত্রিক একটা পরিবেশ আপনারা চান। এক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এর আগেও আমরা জানি যে অনেক সিনিয়র ডাক্তাররাই, যারা সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার, এবং তারা হাসপাতাল ছেড়ে তাদেরকে প্রাইভেট চেম্বার করতেও দেখতে পাওয়া গিয়েছে, তারা হয়তো দুটো ব্যালেন্স করেছেন, তারাও আপনাদের পাশে ছিলেন। তাহলে সেক্ষেত্রে হাসপাতাল চেম্বার কোনোভাবে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি জায়গাতে তারা কোনোভাবে নেগলেক্টেড হয়েছে, এই প্রশ্ন অনেক সময় উঠেছে। তারা কিন্তু আপনাদের পাশে ছিলেন, তো সেই সাফাইটা কিভাবে হবে? দুটো জিনিস প্রথমে একটু বলে নিতে চাই। এই প্রশ্নের আগে আর একটা কথা স্পষ্ট করা উচিত, এই যে
যে শিরোনাম আর কি রয়েছে যে আন্দোলনের দুই মুখ, এইটা নিয়ে একটা বক্তব্য রয়েছে যে আন্দোলনের আলাদা করে না কোনো মুখ বা আলাদা করে কোনো নেতৃত্ব হিসেবে আলাদা করে কিন্তু কেউ নয়। আমরা মনে করি যে এই 41 দিন ধরে প্রত্যেকটা যে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রী যারা প্রত্যেকে রোদে পুড়ে জলে ভিজে এই লাস্ট 11 দিন ধরে যারা পড়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, লালবাজারের সামনে যারা পড়েছিল, তারা প্রত্যেকে এই আন্দোলনের মুখ, তারা প্রত্যেকে এই আন্দোলনের নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণকারী যে জায়গা, সেই সিদ্ধান্ত গ্রহণকারী জায়গা কিন্তু প্রত্যেকের। এমনকি আমাদের সুপ্রিম কোর্টও আপনারা জানেন যে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী বা নেতৃত্ব কিন্তু আমাদের জেনারেল বডি মিটিংয়ে। ফলত আন্দোলনের মুখ হিসেবে কোনো একজন বা দুজন নয়, আন্দোলনের মুখ কিন্তু এটা প্রত্যেকে। এই প্রথম কথা কিন্তু এই আন্দোলন, এটাই এই আন্দোলনের স্পিরিট। আমরা কিন্তু বারবার বলেছি যে একজন দুজন তিনজন নয়, আমাদের এই জিবি হচ্ছে আন্দোলনের মুখ। এই প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা জুনিয়র ডাক্তার কিন্তু আমাদের আন্দোলনের মুখ। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে প্রশ্নটা করলেন যে আমাদের সিনিয়র ডাক্তারেরা, ঠিক যেমন আমাদের যে সিনিয়র ডাক্তারেরা সরকারি জায়গায়, আমরা যে জায়গায় কাজ করি সেখানে অক্লান্ত পরিশ্রম করে রোগী পরিষেবা দিয়ে গেছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এরকমভাবে পাশে থেকেছেন। প্রাইভেট হাসপাতালে যে ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা রয়েছেন, তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকে নিজের নিজের মতো করে কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, নিজের সামর্থ্য মতো পাশে দাঁড়িয়েছেন। এবং ঠিক পাশে দাঁড়ানো আমি কিন্তু বলবো না, এই লড়াইটা পাশে দাঁড়ানো মানে কি বোঝায় যে এটা শুধু আমাদের লড়াই, আমাদের পাশে সবাই। আপনারা তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে বারবার তিলোত্তমার জন্য সুবিচার এবং পাশাপাশি ওই স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা, একদম। ফলত এটা প্রত্যেকের আসলে লড়াই, কেউ কারোর পাশে কিন্তু দাঁড়ায়নি, প্রত্যেকে এই জন্যই পথে নেমেছে। এটা প্রত্যেকে নিজের লড়াই বলে মনে করেছে, প্রত্যেকে এটা নিজের লড়াই বলে মনে করেছে বলে আমরা কিন্তু একসাথে এসেছি। অবশ্যই যেহেতু আমাদের সহকর্মী খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, সেই জন্য আমরা সব থেকে বেশি আন্দোলিত হয়েছি বটে। আমরা হয়তো এই যে গোটা আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আমাদের ভূমিকা সব থেকে বেশি থেকেছে, কিন্তু এই আন্দোলন কিন্তু আসলে গণ আন্দোলন, ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু এটা সকলের আন্দোলন। সেই জায়গা থেকেই কিন্তু আমরা সকলে সব সিনিয়রদের আমি যেটা জিজ্ঞেস করলাম, তো তাদের কি এক্ষেত্রে সেই রিয়েলাইজেশন আসবে বলে আমরা মনে করতে পারি? দেখুন, এটা তো সময় বলবে। আমরা তো এই এত বড় আন্দোলন, আমি তো অন্তত ইতিহাস যা পড়েছি, যেটুকু আমার জ্ঞান, যে পশ্চিমবঙ্গ এই ধরনের আন্দোলন বহু বছর এরকম আন্দোলন কিন্তু দেখি। তো এই রকম আন্দোলন আমরা আশা রাখছি যে বহু মানুষের বিবেকের একদমই আমরাও আশা রাখছি বহু মানুষের বিবেক জাগ্রত হবে এবং যে সিস্টেমের কথা তারা বলছেন সেই সিস্টেমের একটা সুস্থতা আসবে, স্বাস্থ্যকর সিস্টেম হবে। আমি অনিকেতের কাছে যাই। অনিকেত, একটা অভিযোগ উঠছিল, মূলত বিজেপির তরফ থেকে এই অভিযোগ এসেছে যে এক্ষেত্রে মূল ফোকাসটা বোধহয় ঘুরে যাচ্ছে, মানে তিলোত্তমার জন্য সুবিচার, সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের প্রত্যেকটা মুহূর্তে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়টা বোধহয় এখানে প্রো হয়ে যাচ্ছে। তো এই দুটো ব্যালেন্স করে তিলোত্তমার জন্য সুবিচার এবং গণতান্ত্রিক একটা পরিবেশ রক্ষা, সেটা কিভাবে আপনারা সামলাবেন? আমার যেটা মনে হয় যে আমাদের যে আন্দোলনের যেটা মূল সুর, সেটা হচ্ছে যে আমরা বিচার চেয়েছিলাম। তাহলে আমরা যদি আমাদের পিছনের দিকটা একটু তাকিয়ে দেখি, সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে পার্কস্ট্রিট থেকে শুরু করে, কামদানি থেকে শুরু করে, হাতরাস, উন্নাও, বিভিন্ন জায়গাতে যে ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকুক না কেন, সেই জায়গা থেকে আমরা দেখেছি মানুষ ন্যায় বিচার পায়নি। তাহলে মানুষ যখন ন্যায় বিচার পায়নি, এই ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে যখন মনে করেছে এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছে, সেই জায়গা থেকে তারা ন্যায় বিচারের জন্য লড়ছে, মানুষ এই জায়গাটাতে কোনো একটা জায়গায় কানেক্ট করতে পেরেছে। আমার যেটা মনে হয় যে মানে মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো, তারা এই জায়গাটাকে কানেক্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা তো যেটা বারবার বলছি, আমাদের আন্দোলন কোনো ভোটের স্বার্থে ছিল না, কোনো দলীয় স্বার্থে ছিল না, আমরা শুধু সুবিচার চেয়েছি। তাহলে সুবিচারের দাবিতে আমাদের আন্দোলন ছিল। সমাজের, আমাদের বাংলার মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো, তারা কোনো জায়গায় হয়তো, আমার মনে হয় এটা তাদের দিক থেকেই বলা উচিত, আমার যেটা মনে হয় ব্যক্তিগত অস্তরে বলুন এবং আন্দোলন করতে গিয়ে যেটুকু সাধারণ মানুষের সাথে আমার আলোচনা হয়েছে, তারাও সুবিচার চেয়েছে। তারাও মনে করেনি যে আমি বা আমার অনেকে তো আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে এক্ষেত্রে আমরা প্রত্যেকে সুবিচার চাইছি, প্রত্যেকে সুবিচার চাই, এত মানুষ পথে নেমেছেন, এখনো মানুষ পথে আছেন, আজকেও মশাল মিছিল হচ্ছে। এই যে থ্রেট কালচার, এই যে ভয় দেখানো, এই যে হুমকি, আপনারা এখনো পর্যন্ত যেরকম পরিস্থিতি দেখলেন, আপনারা এই বিশ্বাস